আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের BBA তৃতীয় বর্ষের ছাত্ররা, আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আমাদের পরীক্ষা শেষ হলো। আমাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সামনে। তোমরা দেখছো পর্যায়ক্রমে একটার পর একটা পরীক্ষা হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, সুতরাং তোমাদের পরীক্ষাও খুব বেশি দেরি নেই। তো আমাদের সিলেবাসও প্রায় শেষের দিকে। আজকে আমি তোমাদের সামনে কন্ট্রাক্ট কস্টিং, তোমাদের সিলেবাসের ACT 3003 কস্ট অ্যাকাউন্টিং সিলেবাসের চ্যাপ্টার 13 কন্ট্রাক্ট কস্টিং নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আমাদের ক্লাস। দেখো, প্রথমে ডেফিনেশন। কন্ট্রাক্ট মানে কি? আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো রাস্তাঘাট, ব্রিজ, এই সমস্ত জিনিসে কি হয়, আমরা যে কন্ট্রাক্ট প্লেস করে কন্ট্রাক্টর বা ঠিকাদার, বাংলায় বলা হয় ঠিকা কাজ। এটা কন্ট্রাক্টের বাংলা হচ্ছে ঠিকা কাজ। এই ঠিকা কাজে কি করে, কন্ট্রাক্ট প্লেস করে, কন্ট্রাক্টর কন্ট্রাক্ট প্লেস করে, তার মধ্যে থেকে যার প্রাইসটা সর্বনিম্ন হয় তার তার কাজটাই সাধারণত, যে কাজ দিবে সে এই কন্ট্রাক্টটা সাইন করে থাকে এবং তখনই কন্ট্রাক্ট শুরু হয়ে যায়। সাধারণত আমরা এখানে দেখি যে বিভিন্ন ব্রিজ, এই যে তোমরা যমুনা ব্রিজ দেখছো, এটা কিন্তু একটা কন্ট্রাক্ট। তারপর হচ্ছে বিভিন্ন রাস্তাঘাট, তারপর বিল্ডিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাধারণত কন্ট্রাক্টে হয়ে থাকে। তার কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি, ঠিক আছে? ঠিকাদার এবং ঠিকা গ্রহীতা, যে এই দুজনের মধ্যে যে চুক্তিটা সম্পন্ন হয় সেটাই হচ্ছে কন্ট্রাক্ট। তো এই কন্ট্রাক্টের মধ্যে মেইনলি আমার তিনটা জিনিস থাকে: ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এই তিনটা জিনিস নিয়েই কন্ট্রাক্টটা হয়, এবং এই কন্ট্রাক্টটা 1 বছরের মধ্যে হতে পারে অথবা 1 বছরের বেশি সময়ের জন্য হতে পারে। তো সুতরাং যদি 1 বছরের বেশি সময় হয় তাহলে আমরা জানি, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, এই সময়ের মধ্যে আমাদের কি করতে হয়, এই কন্ট্রাক্টটা শেষ করতে হয়। মানে কন্ট্রাক্টটা শেষ করতে হয় না, অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ করতে হয়। সেক্ষেত্রে পার্শিয়াল প্রফিট নির্ণয় করে বাকিটা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া হয়। সাধারণত এখানে কিছু কাজ করার পরে সাধারণত বিল সাবমিট করে কন্ট্রাক্টের পার্শিয়াল পেমেন্টে নিয়ে নেওয়া হয়। আবার কিছু কাজ করার পরে বা কাজ কমপ্লিট হওয়ার পরে, এটা বছরের উপর ডিপেন্ড করে, কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে তারপর আবার কি হয়, কন্ট্রাক্ট হয়ে থাকে, কন্ট্রাক্টটা কন্টিনিউ হয়ে থাকে। এবং সবশেষে দেখা যায়, যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় তখন দেখা যায় যে কি হয়, যে আমাদের প্রফিট কতটুকু আর্ন হলো, যেহেতু আমরা পিরিয়ড করেছি, আর একদম শেষে সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে টোটাল প্রফিটটা নির্ণয় করা হয়। তো আসো আমরা দেখি কি বলা হয়েছে। ডেফিনেশন: ICMA define contract costing is that form of specific order costing which applies where work is undertaken to customers' special requirement and each order is of long term duration. ঠিক আছে, যে আমরা যেটা বলেছি, লং টার্ম ডিউরেশনের জন্য কন্ট্রাক্টটা হয়ে থাকে সাধারণত। আর স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এক একটা কাজের জন্য এক একটা, যেমন একটা ব্রিজ তৈরির জন্য একটা কন্ট্রাক্ট, একটা রাস্তায় তৈরির জন্য একটা কন্ট্রাক্ট, একটা বিল্ডিং তৈরির জন্য একটা কন্ট্রাক্ট। এই যে কন্ট্রাক্টগুলো ওয়ার ওয়ার্ক ইজ আন্ডারটেকিং টু কাস্টমার কাছ থেকে এটা নেওয়া হয়। এবং কন্ট্রাক্ট কস্টিং ইজ দ্য ফর্ম অফ স্পেসিফিক অর্ডার কস্টিং, একটা স্পেশাল বা স্পেসিফিক নির্দিষ্ট একটা কন্ট্রাক্ট কস্টিং। তার মানে একটা চুক্তি, ওই চুক্তিটা কিভাবে করে কন্ট্রাক্টর, এই যে তার যে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টটা কতটা লাগতে পারে, হ্যাঁ, তার কস্টিংটা বর্তমান বাজারের সাথে এটাকে সামঞ্জস্য রেখে নিয়ে সে এই জিনিসটা করে থাকে। এখন বলা হয়েছে কন্ট্রাক্ট কস্টিং ইজ অ্যাপ্লিকেবল ইন, কোথায় কোথায় এটা অ্যাপ্লিকেবল: বিল্ডিং কস্টিং, রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, এটসেট্রা। আমি আগেই বলেছি, এই যে দেখো, বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, এগুলোর ক্ষেত্রে সাধারণত কন্ট্রাক্ট কস্টিংটা হয়ে থাকে। এখন আমরা দেখব ফিচার অফ কন্ট্রাক্ট কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং এর বৈশিষ্ট্যগুলো কি কি। Contracts are generally of large size and therefore a contractor usually carried out a small number of contracts at a particular point of time. সেকেন্ড কি বলছে, এটা কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। এখানে কি বলেছে, কন্ট্রাক্ট আর জেনারেলি অফ লার্জ সাইজ, সাধারণত বড় আকারের হয়ে থাকে, and they are of a contractor usually
ক্যারিড আউট এ স্মল নাম্বার অফ কন্ট্রাক্টস অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ একটা নির্দিষ্ট সময়ের পর পর সে কী করে, ওই যে কন্ট্রাক্ট আমি বললাম যে একটা বিল্ডিং শেষ হতে ধরো যে বিভিন্ন কোম্পানি আছে দেখবা, অ্যাসেট আছে, বিল্ডিং যারা তৈরি করে অ্যাসেট আছে, তারপর হচ্ছে কি বলে এরকম অনেক অনেক কোম্পানি আছে, বিডি লিমিটেড আছে, তারপর হলো অ্যাসেট আছে, এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, এরা কি করে দেখবা যে তারা কি করে জমির মালিক যে তার সাথে কি একটা কন্ট্রাক্ট করে যে আমি আপনার জমিটা ডাউন পেমেন্ট মিনস হচ্ছে তাকে কিছু ক্যাশ টাকা দেওয়া হয় প্রথমে যখন জমিটা নেওয়া হয়, কারণ কি সেই জমিটা সে যদি বসত বাড়ি হয় তাহলে সেটা ছেড়ে দিয়ে সে অন্যত্র চলে যাবে, এই বাড়িটা ভেঙে সে কী করবে এখানে ধরো মাল্টি স্টোরেজ বিল্ডিং করবে, কতদিনের মধ্যে করবে, এরকম প্রত্যেকটা কোম্পানির একটা এস্টিমেশন থাকে, ঠিক আছে, সেখানে কিছু লোক কাজ করে, সেখানে ম্যাটেরিয়াল লাগে, সেই লেবার ইনক্লুড করতে হয়, এই জিনিসগুলো ক্যালকুলেট করা হয়, সেটাই বলেছে। এ কন্ট্রাক্ট জেনারেলি টেক্স মোর দেন 1 year টু কমপ্লিট, এটা আর বলার কিছু নাই, এক বছরের বেশি লাগে। ওয়ার্ক অন কন্ট্রাক্ট ইজ ক্যারিড আউট অ্যাট দ্য সাইট অফ কন্ট্রাক্টস অ্যান্ড নট ইন ফ্যাক্টরি প্রিমিসেস, যে কন্ট্রাক্টে সবসময় যে ফ্যাক্টরির ভিতরে হবে এমন কোনো কথা নেই, ফ্যাক্টরি প্রিমিসেসের বাইরেই সাধারণত কন্ট্রাক্টটা হয়ে থাকে। ইচ কন্ট্রাক্ট আন্ডারটেকিং ইজ ট্রিটেড অ্যাজ এ কস্ট ইউনিট, each contract undertaking is treated as a cost unit হিসেবে ক্যালকুলেট করা হয়। a separate contract account is prepared for each contract, প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য আলাদা আলাদা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলতে হয়। কেউ যদি ধরো এই যে অ্যাসেটের কথা বললাম, ডেভেলপার কোম্পানি অ্যাসেট ধরো 5টা জায়গা নিল, একটা নিল ধানমন্ডিতে, একটা নিল গুলশানে, একটা নিল বনানীতে, আরেকটা নিল মিরপুরে, তাহলে এই যে 4টা-5টা সে জায়গা নিল, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ওই অ্যাসেট কোম্পানিকে খুলতে হবে। তারপর এ সেপারেট, এটা তো বললাম, নিয়ারলি অল লেবার কস্ট উইল বি ডাইরেক্ট, এখানে হচ্ছে সমস্ত কস্টই হচ্ছে ডাইরেক্ট বলা হচ্ছে, যেন লেবার কস্টটা হচ্ছে ডাইরেক্ট কস্ট। তারপর হলো মোস্ট এক্সপেন্স দ্যাট ইজ ইলেকট্রিসিটি, টেলিফোন, ইন্স্যুরেন্স অ্যাটসেট্রা আর অলসো ডাইরেক্ট, এখানে সব খরচই ডাইরেক্ট বলা হয়েছে। এরপরে দেখো ডিফারেন্স বিটুইন জব অর্ডার অ্যান্ড কন্ট্রাক্ট কস্টিং, আমরা জব অর্ডার কস্টিং কিন্তু পড়েছিলাম এর আগে, তার মানে জব অর্ডার কস্টিং স্পেসিফিক জবের জন্য, কন্ট্রাক্টে কি বলছে, কন্ট্রাক্টেও কিন্তু বলছে একটা স্পেসিফিক কন্ট্রাক্টের জন্য, দুইটার কিন্তু সিমিলারিটি অনেক আছে, ডিসিমিলারিটিসটা কি সেটাই আমরা দেখব। দেখো বেসিস অফ ডিফারেন্স কি কি আছে, সাইজ দেওয়া আছে, জব অর্ডার কস্টিং আর কন্ট্রাক্ট কস্টিং এর যে মেইন ডিফারেন্স সাইজ, the work performance under job order costing is comparatively small in size, that means size is choto. The work performed under contract costing is large in size than that are jobs order. তাহলে জব অর্ডার অনুযায়ী কম্পারেটিভলি কন্ট্রাক্ট কস্টিংটা হচ্ছে সাইজে বড় হয়। এরপরে দেখো প্লেস অফ ওয়ার্ক, ইন জব অর্ডার কস্টিং দ্য ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাকশন ইজ ক্যারিড আউট ইনসাইড দ্য ফ্যাক্টরি প্রিমিসেস, দ্যাট মিনস জব অর্ডার কস্টিংয়ে কিন্তু আমরা দেখেছি, ধরো কেউ অর্ডার দিল স্পেসিফিক, আমি বলেছিলাম যে স্পেসিফিক ধরো একটা সোফা সেট তৈরি করার জন্য একটা কোম্পানিকে অর্ডার দিল, তাহলে শুধুমাত্র ওইটা হলো একটা জব, ঠিক আছে, তাহলে এইটা সাইজে ছোট হয় এবং এটা সাধারণত কারখানা বা ফ্যাক্টরির ভিতরে হয়ে থাকে। আর এটা হলো কন্ট্রাক্ট কস্টিং, আমরা আগেই বলেছি যে ফ্যাক্টরি প্রিমিসেসের ভিতরে হয় না, এটা আউটসাইডে হয়ে থাকে, বাট দ্য প্রোডাকশন অর কন্ট্রাক্ট ওয়ার্ক ইজ ক্যারিড আউট এট সাইট ইন কন্ট্রাক্ট কস্টিং। এরপরে দেখো টাইম, ইট টেক্স কম্পারেটিভলি লেজার টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কম্পারেটিভলি কম সময় লাগে জব অর্ডার কস্টিংয়ে, আর it takes a longer time to complete a contract even more than in an accounting period, তার মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের বেশিও সময় এখানে লাগতে পারে, বেশি সময় লাগে। পেমেন্ট অফ প্রাইস, এটা কি বেসিসে পেমেন্ট করা হবে, দ্য প্রাইস আন্ডার জব অর্ডার ইজ পেইড আফটার দ্য কমপ্লিশন অফ জব, তার মানে হচ্ছে জব অর্ডার কস্টিংয়ে আমরা দেখছি যে আমার জবটা শেষ হওয়ার পরে, ওই নির্দিষ্ট কাজটা শেষ হওয়ার পরে সাধারণত পেমেন্টটা করা হয়, বাট কন্ট্রাক্ট কস্টিংয়ে যদি বছর শেষে সাধারণত ওরা বিল সাবমিট করে ওটার বেসিসে কিছু টাকা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো কন্ট্রাক্ট কস্টিংয়ে কি বলেছে, পেমেন্ট অফ প্রাইস, the price under a contract is gradually paid in different installments before the completion of the work, তার
তার মানে কাজ শেষ হওয়ার পরে ইনস্টলমেন্ট বেসিস, ইনস্টলমেন্ট মানে কাজের পোর্শন অনুযায়ী যতটুকু শেষ হলো সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, পেমেন্টটা করতে হবে, মানে পেমেন্ট করা হয়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, প্রিলিমিনারি ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট ইজ লো, দ্যাট মিনস এখানে অ্যাসেটের ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস অল্প টাকা, মানে অল্প টাকা খরচ করে তুমি জব অর্ডার কস্টিংটা করতে পারো। আর প্রিলিমিনারি ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট ইজ কম্পারেটিভলি হাই, আর কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে সাধারণত ইউজ অনেক বেশি কম্পেয়ার টু জব অর্ডার কস্টিং। জব অর্ডার কস্টিং এর তুলনায় কন্ট্রাক্ট কস্টিং এ সাধারণত ক্যাপিটালের ইনভেস্টমেন্টটা বেশি থাকে। তারপর নেচার অফ এক্সপেন্স, এক্সপেন্স আর বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইন নেচার, জেনারেলি দ্য এক্সপেন্স আর ডাইরেক্ট ইন নেচার। আমরা আগেই বলেছি যে কন্ট্রাক্ট কস্টিংয়ে সাধারণত এক্সপেন্সগুলো সব ডাইরেক্টলি বলা হয়েছে, এখানে লেবার, ম্যাটেরিয়াল তো অফকোর্স, লেবার, ওভারহেড এগুলো সবগুলোই ডাইরেক্ট বলা হয়েছে কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে। আর জব অর্ডার কস্টিং এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুই ধরনেরই খরচ থাকে। তাহলে আমরা নিশ্চয়ই একটা আমরা বুঝতে পারলাম যে জব অর্ডার কস্টিংটা কি আর কন্ট্রাক্ট কস্টিংটা কি। নেচারে এদের ডিফারেন্স আছে, যদিও দুইটাই হচ্ছে একটা স্পেসিফিক কাজের জন্য করা হয়, বাট এদের টাইম ডিউরেশন, তারপর হচ্ছে কোথায় কাজ হবে, পেমেন্ট মোড, এই সমস্ত দিক থেকে কিছু ডিফারেন্স আমরা দেখতে পেলাম। এরপরে আমরা দেখি কন্ট্রাক্ট কস্টিং প্রসিডিউর। কন্ট্রাক্ট কস্টিং এর প্রসিডিউরটা কি মেনটেন করা হয়? কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, each contract is allocated a distinct number of a separate account is opened for each contract. আগে আমরা বলেছি একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য আলাদা আলাদাভাবে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলতে হবে। ডাইরেক্ট কস্ট, most of the cost of a contract are direct cost and are debited to the contract account. Such direct cost are material, one হচ্ছে material, two হচ্ছে labor and supervision, three হচ্ছে direct expense, four হচ্ছে depreciation of plant and machinery, five হচ্ছে subcontract cost etc. তাহলে হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং এর অধিকাংশগুলোই হচ্ছে ডাইরেক্ট কস্ট, সবগুলোই। হ্যাঁ, আমরা কি কি ডাইরেক্ট কস্ট সেটা আমরা দেখলাম, যখন আমরা অঙ্কে চলে যাবো তখন আর একটু স্পেসিফিক আমরা বুঝতে পারবো, এখন জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। ইনডাইরেক্ট কস্ট, contract account is also debited with overhead which tend to be small in relation to the direct cost. এখানে অল্প কিছু ওভারহেড কস্টটা ইনডাইরেক্টলি বলা হয়েছে, খুবই সামান্য পরিমাণে কস্টটা যেটা ইনডাইরেক্টলি বলা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কস্টটাই হচ্ছে ডাইরেক্ট কস্ট। এরপরে দেখো ট্রান্সফার অফ ম্যাটেরিয়াল অর প্ল্যান্ট। When materials, plants or other items are transferred from the contract account is credited by the amount. কি বলেছে আগে আমরা দেখেছিলাম যে when material, plants and other items are transferred from the contract থেকে যখন এটা ট্রান্সফার করা হয় তখন সেটা ক্রেডিট করা হয়। কারণ যখন আমরা ম্যাটেরিয়াল প্ল্যান্ট এগুলো নিয়ে আসি তখন এগুলো কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমরা ডেবিট করি, আগেই বললাম আমরা। কন্ট্রাক্ট প্রাইস, দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ইজ অলসো ক্রেডিটেড উইথ দ্য কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস দ্বারা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যখন আমরা দেখবো ফর্মটা টি ফর্ম, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এটা। প্রফিট অর লস অন কন্ট্রাক্ট, the balance of contract account represents profit or loss which is transferred to profit and loss account. However, when contract is not completed within the financial year, only a part of profit is taken into account and the remaining profit is kept as reserve to meet any contingent loss on the incomplete portion of the contract. প্রফিট অ্যান্ড লস বলা হচ্ছে যে কন্ট্রাক্টে আমরা পার্শিয়াল একটা প্রফিট অ্যান্ড লস করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমাদের কি হয়, অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমাদের 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় আমরা জানি, সেহেতু আমরা কি করব, সেহেতু ওই 1 বছরের সময়ের মধ্যে আমরা কি করব ওই 1 বছর সময় ফিনান্সিয়াল ইয়ার যখন কমপ্লিট করব তখন ওই কন্ট্রাক্ট থেকে, পার্টিকুলার কন্ট্রাক্ট থেকে আমরা কি পরিমাণ প্রফিট এবং লস হলো সেটা আমরা মেজার করব, এবং পরবর্তী বছরে সেটা আবার ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাব যে আমার প্ল্যান্ট এগুলো এই জিনিসগুলো আছে, এবং আমরা কিছু রিমেইনিং কিছু প্রফিট রেখে দিব যদি কোনো পরবর্তীতে কোনো লস হয় সেটা মিট আপ করার জন্য। এরপরে দেখো টাইপ অফ কন্ট্রাক্টসটা কত রকম। দেয়ার আর 3 টাইপস অফ কন্ট্রাক্ট হুইচ আর মেনশনড বিলো। একটা হচ্ছে ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট,
the contract that is executed with the fixed price which is agreed by the contractor and the contractee is called the fixed price contract. That means একটা নির্দিষ্ট যেমন বিল্ডিং এর ক্ষেত্রে বলতে পারবে, রাস্তার ক্ষেত্রেও বলা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টি দুইজনের মধ্যে যদি অ্যাগ্রিমেন্টটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে হয় সেটাকে বলা হয় ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট। ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট উইথ escalation and de-escalation clauses. Escalation clause is often provided in contract to cover any likely change in the price of utilization of material and labor. তার মানে হচ্ছে আমরা দেখি এসকালেশন ক্লজটা কেন ইউজ করা হয়। সে আমি একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ নিলাম, হঠাৎ দেখা গেল দেশের খারাপ অবস্থার জন্য, দেশের অস্থিতিশীল অবস্থার জন্য, অর্থনীতির মন্দা অবস্থার জন্য, যেমন এই যে হঠাৎ করে মনে করো করোনা চলে আসলো, করোনার জন্য কিন্তু আমাদের যে কনস্ট্রাকশন যদি বিল্ডিংয়ের কথা চিন্তা করে সমস্ত কাজ কিন্তু একটা সময় স্টপ হয়েছিল। তাহলে এই যে ধরো 6 মাস পর্যন্ত ছিল, তখন হঠাৎ করে ম্যাটেরিয়ালের দামটা বেড়ে গেল, বাইরে থেকে প্রোডাক্ট আসছে না, এই যে জিনিস সমূহ হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কি আমাদের বাইরে থেকে ইম্পোর্টেড গুডসগুলো ইউজ করতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে ইম্পোর্ট বন্ধ, সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে কাজ বন্ধ করে বসে থাকতে হবে, এই যে সময়টা যাচ্ছে। বাট এখানে তো কিছু ফিক্সড কস্ট, অবশ্যই যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু কিছু ফিক্সড কস্ট আছে, সেই কস্টটা কিন্তু তোমাকে বেয়ার করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এখানে লসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিস বা প্রাইসের যদি কোনো ফ্ল্যাকচুয়েশন হয়, ম্যাটেরিয়াল যদি কোনো ফ্ল্যাকচুয়েশন হয়, সেই ক্ষেত্রে এই ক্লজটা রাখা হয়। যদি ফ্ল্যাকচুয়েশন হয় তাহলে সেই টাকাটা কন্ট্রাক্টে কী করবে, দিবে। As escalation clause safeguard the interest of the contractor by upward revision of the contract price, a de-escalation clause may be interested to look after the interest of the contractee by providing downward revision of the contract price. তার মানে এসকেলেশন যে ক্লজটা বলা হচ্ছে, এটা কি করা হয়, কন্ট্রাক্টরের জন্য এটা একটা সেফ গার্ড, হ্যাঁ, রক্ষা কবচের মতো কাজ করে। কারণ এই ক্লজটা যদি না থাকে তাহলে কিন্তু তাকে লসে যেতে হবে, লস গুনতে হবে, তাহলে তো কেউ এই প্রফেশনে আসবে না, হ্যাঁ, এই কাজে আসবে না, সেই জিনিসটা। এরপরে দেখো কস্ট প্লাস কন্ট্রাক্ট। The contract in which the contract price is determined by adding a certain percentage of profit on the cost is known as cost plus contract. That means cost plus contract হচ্ছে কস্ট থাকবে প্লাস তার মধ্যে প্রফিটটা প্লাস করে নিয়ে যে প্রাইসটা সাবমিট করা হয় বিড প্রাইস, তাহলে সেটা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্লাস কন্ট্রাক্ট প্রাইস। The cost plus contract is adopted to overcome with problem of fixing the contract price clause due to nature of contract, duration of completion of the contract, uncertainty of material, change in price level, new technology, etc. This type of contract is mostly followed by the government for production of a special article, not usually manufactured, urgent repair of vehicle, road, bridge, etc. এই কন্ট্রাক্ট প্লাস কস্ট প্লাস কন্ট্রাক্টে সাধারণত গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যায়, গভর্নমেন্টের যে সমস্ত কাজগুলো হয় সেখানে দেখা যায়। কারণ হঠাৎ গভর্নমেন্টের এমন হলো কোনো কিছু ইমার্জেন্সি বেসিসে কোনো ব্রিজ করতে হচ্ছে বা রোড করতে হচ্ছে, এই গভর্নমেন্টের কাজগুলোর ক্ষেত্রে সাধারণত কস্ট প্লাস কন্ট্রাক্ট এটা দেখা যায়। এরপরে দেখো প্রফিট অন ইনকমপ্লিট কন্ট্রাক্টস। ইনকমপ্লিট কন্ট্রাক্টসে প্রফিট তোমরা, দ্যাট মিনস যেটা কমপ্লিট হয়নি, আমি আগেই বললাম, সেই ক্ষেত্রে তুমি প্রফিটটা কীভাবে মেজার করতে হবে সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। দেয়ার আর টু aspect of profit computing. There are one হচ্ছে computation of notional profit or estimated profit. Number 2 হচ্ছে computation of a portion of such profit to be transferred to profit and loss account. দুইভাবে, একটা হচ্ছে নোশনাল প্রফিট অর এস্টিমেটেড প্রফিট, যেটা অ্যাকচুয়াল প্রফিট না, এটা এস্টিমেট করা হচ্ছে, প্রফিটটা অনুমান করা হচ্ছে, অনুমিত মুনাফা এরকম বলা যায়, হ্যাঁ, এইভাবে একটা ক্যালকুলেশন হয়।
আরেকটা হয় পোর্শন অফ সাচ প্রফিট টু বি ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কিছু পোর্শন প্রফিট মেজার করা হয়, যার পরবর্তীতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি করা হয়, ট্রান্সফার করা হয়। এর এখন দেখো নোশনাল প্রফিটটা আমরা কিভাবে মেজার করব। ডিফারেন্স বিটুইন এখানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ ওয়ার্কিং প্রসেস, WIP তোমরা জানো, ওয়ার্কিং প্রসেস সার্টিফাইড অ্যান্ড দ্য ভ্যালু অফ ওয়ার্কিং প্রসেস নট সার্টিফাইড। It is computed as follows: value of work certified, value of work certified তার সাথে অ্যাড করা হয়েছে cost of work not yet certified। এখানে value of work certified হচ্ছে 10 লাখ, তার সাথে অ্যাড করা হয়েছে কস্ট অফ ওয়ার্ক নট ইয়েট সার্টিফাইড, যেটা এখনো সার্টিফাই করা হয় নাই, সেটা 2 লাখ, তার টোটাল আসলো 12 লাখ, লেস কস্ট অফ ওয়ার্ক ডিউ টু ডেট, তার মানে হচ্ছে 9 লাখ কাজ হচ্ছে, নোশনাল প্রফিট হচ্ছে 3, কস্ট অফ ওয়ার্ক টু ডেট, এই সময়ের মধ্যে কাজ যেটা হয়েছে 9 লাখ, 9 লাখে তাহলে নোশনাল প্রফিট হচ্ছে 3 লাখ। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড যতটুকু পোর্শন পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে, কস্ট অফ ওয়ার্ক নট ইয়েট সার্টিফাইড যেটা এখনো সার্টিফাই হয় নাই, তাহলে সেটা আমি যোগ করে 12,000 টাকা আমার টোটাল কস্ট আসলো। এখান থেকে কস্ট অফ ওয়ার্ক টু ডেট যেই পর্যন্ত আমার কাজ হয়েছে, ঠিক আছে, সেইটা যদি আমি বাদ দিই তাহলে আমার নোশনাল প্রফিটটা চলে আসলো। এস্টিমেটেড প্রফিট, excess of the contract price over the estimated total cost of the contract, it is computed as follows। কিভাবে, কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 15 লাখ, এখান থেকে লেস করব আমি টোটাল কস্ট অলরেডি ইনকার্ড, যে কস্ট অলরেডি হয়ে গেছে 11 লাখ, 11 লাখ যদি আমি বাদ দেই তাহলে আমার থাকতেছে 4 লাখ, লেস হচ্ছে এস্টিমেটেড অ্যাডিশনাল কস্ট রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য কন্ট্রাক্ট 1 লাখ, তাহলে এস্টিমেটেড প্রফিট হচ্ছে 3 লাখ। তাহলে নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারলা যে আমরা নোশনাল প্রফিটটা কিভাবে করব এবং এস্টিমেটেড প্রফিটটা কিভাবে। এখানে বলছে এক্সেস অফ কন্ট্রাক্ট প্রাইস ওভার দ্য এস্টিমেটেড, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল তোমার যতটুকু কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে তার থেকে এস্টিমেশনটা অবভিয়াসলি একটু বেশি হয়, সেই এস্টিমেশন কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে আমার 15 লাখ টাকা, তাহলে হলো 15 লাখ টাকার কন্ট্রাক্ট আমার কন্ট্রাক্টির সাথে হয়েছে, তাহলে এখান থেকে আমি টোটাল কস্ট অলরেডি ইনকার, আমার এর মধ্যে যতটুকু কস্ট হয়ে গেছে সেই কস্টটা 11 লাখ, এই 11 লাখ বাদ দিলে আমার থাকবে 4 লাখ, তাহলে এস্টিমেটেড অ্যাডিশনাল কস্ট রিকোয়ার্ড টু কম, তার মানে অতিরিক্ত আর কতটুকু খরচ হবে সেটা যদি আমি বাদ দিই 1 লাখ টাকা, তাহলে এইটাই হচ্ছে আমার এস্টিমেটেড প্রফিট হচ্ছে নেক্সট ইয়ারে, ধরো 2 বছরের জন্য যদি হয় বা 1.5 বছরের যদি হয় তাহলে যে এই টাইপের, তাহলে হচ্ছে এস্টিমেটেড প্রফিট হচ্ছে আমার 3 লাখ। এখন দেখো portion of notional profit or estimated profit to be transferred to profit and loss account. There are some generally followed rules. They are when work certified is less than 25% complete, no profit or loss to be account for। যখন কাজটা 25% কমপ্লিট হবে তখন কোনো প্রফিট এবং লস ট্রান্সফার করা যাবে না, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। বি নাম্বারে বলা হয়েছে when work certified is 25% or more 25% অথবা তার বেশি বাট লেস দেন 50%, কিন্তু 50%-এর কম, সেই ক্ষেত্রে কিভাবে তুমি প্রফিটটা ট্রান্সফার করবা। এখানে হচ্ছে নোশনাল প্রফিট ইন্টু 1/3 ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফিকেট। এখন আমাদের জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে, আমরা যখন অঙ্কে যাব তখন এগুলোর প্রত্যেকটার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা পাবো। এরপরে সিতে দেখো when work certified is the 50% or more 50% or more but less than 90%, এক একটার ক্ষেত্রে কিন্তু এক একটা, ঠিক আছে। তাহলে যখন 50% 25%-এর কম হলে আমরা কিন্তু নিব না, 25%-এর বেশি থেকে 50%-এর কম, তাহলে তখন আগের রুলস নিব। এবং এখানে বলছে 50%-এর বেশি কিন্তু 90%-এর কম, তাহলে সেটা কি করব, নোশনাল প্রফিট ইন্টু 2/3 ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফিকেট। এখানে খেয়াল করো শুধুমাত্র পোর্শনটা চেঞ্জ, 2/3 আর ওখানে ছিল 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়েছে, এখানে 3 ভাগের 2 ভাগ কমপ্লিট হয়েছে। when the contract estimate the profit, estimated profit into work certified divided by contract price,
এই ছিল আজকে আমাদের পড়া। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কন্ট্রাক্ট প্রাইসটা কি। আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেইল পড়াবো, কিছু অঙ্ক নিয়ে আসবো, তখন এই জিনিসগুলো কিছু ক্লজ আমাদের মনে রাখতে হবে, এস্টিমেটেড প্রফিট, ডিক্লজ, এই জিনিসগুলো আমাদেরকে এই জন্য আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমরা পেরে যাব। এবং কন্ট্রাক্ট কস্টিংটা খুবই 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 ইজি, এটা কোনো কঠিন কিছু না, তোমরা একবার দেখে নিলেই তোমরা এই জিনিসটা পারবা। ঠিক আছে, তাহলে আমাদের 13 চ্যাপ্টার চলছে, আর 2টা চ্যাপ্টার থাকবে, তাহলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা বাসায় বসে সুন্দরভাবে পড়াশোনা করছো এবং আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছো। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা জানাবে, যাতে আমি তোমাদের এটার অ্যান্সার করতে পারি। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে আল্লাহ হাফেজ।